আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের ৩০০৬ সাহিত্য সমালোচনা ও সৃষ্টিশীল সাহিত্য রচনা। সাহিত্য সমালোচনা এবং সৃষ্টিশীল সাহিত্য রচনার যে কোর্সটি রয়েছে সেটির দুটি টপিক নিয়ে আমি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে একটি ফ্রয়েডিজম আর একটি হচ্ছে বাস্তববাদ। আমরা খুব সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব মৌলিক বিষয়টি, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইজম বলতে গেলে এই সাহিত্যের বিভিন্ন দিক এগুলো। তো এই গুরুত্বপূর্ণ দিকগুলোই কিন্তু সাহিত্যে মানে প্রভাব বিস্তার করে, এবং প্রতিটি সাহিত্য রচনার ক্ষেত্রে, যেটি গল্প হোক, ছোট গল্প হোক, উপন্যাস হোক, কবিতাই হোক, যা কিছুই হোক না কেন, সব কিছু উপন্যাসে হোক, ছোট গল্পে হোক, এগুলো কিন্তু প্রয়োগ এই এই দিকগুলোই সাহিত্যের, এই যে ফ্রয়েডিজম বা বাস্তববাদ, এই বিষয়গুলো লিবিডো তত্ত্ব, সিগমুন্ড ফ্রয়েডের যে লিবিডো তত্ত্ব রয়েছে সেগুলো কিন্তু ব্যবহৃত হয় সেই সাহিত্য রচনাগুলোতে। উপন্যাস, ছোট গল্পে কিন্তু কবি সাহিত্যিকরা কিন্তু সুন্দরভাবে সেগুলো কিন্তু উপস্থাপন করেছেন, বর্ণনা করেছেন। আমরা ফ্রয়েডিজম এবং বাস্তববাদ সম্পর্কে সুন্দর করে জানার চেষ্টা করব যে এগুলো আসলে কি, এই বিষয়গুলো, এটির সংজ্ঞা বা এটির বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করব, এবং এই এই বাস্তববাদ বা ফ্রয়েডিজম কিভাবে সাহিত্যে প্রভাব বিস্তার করেছে এবং সাহিত্যে কোন কোন সাহিত্য ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়েছে বেশি, আমরা সেটি সম্পর্কে একটু মৌলিক ধারণা আমরা জেনে নিব। সেটি হচ্ছে, প্রথমেই বলি যে ফ্রয়েডিজম। সিগমুন্ড ফ্রয়েড ছিলেন একজন মনোবিজ্ঞানী, চিকিৎসা। তিনি 1865 সালে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন। তো তারই বিশ্বখ্যাত, তিনি একজন মনোবিজ্ঞানী ছিলেন, যেহেতু চিকিৎসক ছিলেন, তিনি তার একটি তত্ত্ব তিনি একটি আবিষ্কার করলেন। তার বিশ্বখ্যাত একটি আবিষ্কৃত বা তত্ত্ব, জনপ্রিয় তত্ত্বটি হচ্ছে লিবিডো তত্ত্ব। এই লিবিডো তত্ত্বই হচ্ছে মানুষের জৈবিক চাহিদা, কামনা, বাসনা, ইচ্ছা, যেটি অবচেতন মনে থাকে সেটি চেতনায় ধারণ করে। তো এই লিবিডো তত্ত্ব বলতে গেলে আমরা দেখতে পাই যে সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু ব্যবহৃত হয়েছে। বিশেষ করে ছোট গল্পে আমরা যদি দেখতে পাই যে লিবিডো তত্ত্ব কোথায় কোথায় রয়েছে। এই যে মানুষের যে বাস্তব একটি বা মানুষের যে প্রকৃতিগত বা বাস্তব একটি দিক রয়েছে, সেটি হচ্ছে কি জৈবিক ইচ্ছা, জৈবিক আকাঙ্ক্ষা, কামনা, বাসনা ইত্যাদি কিন্তু মানুষের কিন্তু প্রকৃতিগত বা নেচারগত বা প্রকৃতিগতভাবেই কিন্তু মানুষের কিন্তু দেহগতভাবেই কিন্তু দেহে থাকে, যা সৃষ্টিকর্তা কর্তৃক প্রেরিত। বলতে গেলে এটি মানুষের মধ্যেই রয়েছে, কিন্তু সেটি অবচেতন হয়ে থাকে, সেটি কখনো কখনো আবার সচেতন হয়ে ওঠে ক্ষেত্র বিশেষে। এবং লিবিডো তত্ত্ব, এই তত্ত্বটি সারা বিশ্বে অনেক গুরুত্বপূর্ণ বহন করে এবং খুবই জনপ্রিয় হয়। এবং সিগমুন্ড ফ্রয়েড তার একটি প্রবন্ধে তিনি বলেছেন দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। 1890 সালে এই প্রবন্ধটি প্রকাশিত হয়। তো সিগমুন্ড ফ্রয়েড তিনি যখন এই 1890 সালে তার এই প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল, তখন কিন্তু এই প্রবন্ধের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তিনি লিবিডো তত্ত্ব সম্পর্কে কিন্তু গভীর একটি এবং খুবই বিশ্লেষণমূলক কথাবার্তা তিনি বলেছেন, এবং সেটি সারা বিশ্বে অনেক জনপ্রিয় হয়। আমরা এখন দেখব যে লিবিডো তত্ত্ব এই মানুষের জৈবিক ইচ্ছা, কামনা, বাসনা বা যে যৌন আকাঙ্ক্ষা, এই যে লিবিডো তত্ত্ব, এটি কিভাবে সাহিত্যে প্রভাব বিস্তার করে। আসলে সাহিত্য রচিত হয় হচ্ছে মানুষ ও প্রকৃতিকে কেন্দ্র করে। সাহিত্যের উপাদানের মধ্যেই রয়েছে মানুষ এবং প্রকৃতি। তো এই দুইটি বিষয়কে কিন্তু কেন্দ্র করে কিন্তু সাহিত্য রচনা হয়। সাহিত্যের উপাদান কিন্তু মানুষ এবং তার মানুষের কর্মকাণ্ড, জীবনাচরণ এবং পরিবেশ, প্রকৃতি। তাহলে মানুষের যে বাস্তব দিক রয়েছে, মানুষের যেটি মানুষ অস্বীকার করতে পারবে না, মানুষের বাস্তব একটি দিক, সেটি হচ্ছে জৈবিক ইচ্ছা। তো এইটাই হচ্ছে লিবিডো তত্ত্ব, এবং এটি ছোট গল্পে ব্যবহৃত হয়েছে। যেমন সৈয়দ ওয়ালিউল্লাহর, কথা সাহিত্যিক, বিখ্যাত উপন্যাসিক, ছোট গল্পকার সৈয়দ ওয়ালিউল্লাহর প্রতিটা ছোট গল্পেই কিন্তু লিবিডো তত্ত্বের উল্লেখ রয়েছে। যেমন পরাজয় গল্পে কুলসুম, সমীরের স্ত্রী থাকে, সমীর যখন মারা যায় তখন কুলসুমের প্রতি কিন্তু একটি কি করে, কালু এবং মজনু একটি লিবিডো বা একটা কামনা বা একটা ভোগ লিপ্স বা লালসা লোলুপ দৃষ্টিতে কিন্তু তার দিকে তাকায় এবং মনে মনে কিন্তু ভোগ করার একটি পরিকল্পনা করে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেটি আর হয়ে ওঠে না। সেটি আমরা গল্প পড়লে আরো বুঝতে পারবো যে আমরা পরাজয় গল্পে কি বুঝিয়েছে। কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহর পরাজয় গল্পে কিন্তু লিবিডো তত্ত্বের প্রভাব রয়েছে, এবং সেখানে কিন্তু একটি জৈবিক ইচ্ছা বা কামনা বাসনা বা লোলুপ দৃষ্টির কিন্তু একটি বৈশিষ্ট্য আবার আমরা নিদর্শন বা চিহ্ন পাই। এবং আমরা আরো দেখতে পাই যে সৈয়দ ওয়ালিউল্লাহর পাগড়ি গল্পে
যে বৃদ্ধ বয়সে মানে সালাউদ্দিন সাহেব কিভাবে খান মোহাম্মদ সালাউদ্দিন, তো তিনি কিভাবে বৃদ্ধ বয়সে তিনি আরেকটি বিবাহ করতে চান তার স্ত্রী থাকা সত্ত্বেও। এই যে তার জীবনের একটি আকাঙ্ক্ষা, তার ব্যক্তিগত চাহিদা, জৈবিক ইচ্ছার তাড়নায় বা তার জীবনের প্রয়োজনীয় হোক অপ্রয়োজনীয় হোক, সে এখন বিয়ে করতে চায়, তার এই বয়সে, বৃদ্ধ বয়সে সে বিয়ে করতে চায়। এটাকে কেন্দ্র করেই কিন্তু এই পাগড়ি গল্পটি রচিত হয়েছে এবং আরও অনেকগুলো বিষয় রয়েছে এই পাগড়ি গল্পে তুলে ধরা হয়েছে এখানে। যে বৃদ্ধ বয়সে মানুষ যে একাকিত্ব হয়ে যায়, সে একাকিত্ব, তার খোঁজ খবর কেউ রাখে না, সন্তানরাও রাখছে না, যেহেতু তার স্ত্রী খান মোতালেব সাহেব, পাগড়ি গল্পের প্রধান চরিত্র, তার স্ত্রী হচ্ছে মস্তিষ্ক বিকৃত বা অসুস্থ, দীর্ঘদিন ধরে বিছানায় পড়া, একেবারে তার বলতে গেলে তার পঙ্গু একটা স্ত্রী। তো এখন তার জীবনের চাহিদা বা জীবনের জৈবিক চাহিদাই বলি বা আকাঙ্ক্ষাই বলি, তার জীবনে কিন্তু এখন তার একটা পাশে মানুষ দরকার তার সেবা যত্ন করার জন্য। তার জন্যই কিন্তু তিনি কিন্তু দ্বিতীয়বার আবার বিবাহ করতে চান। এই যে এটাকে নিয়ে কিন্তু পাগড়ি গল্প রচিত হয়েছে। সৈয়দ ওয়ালিউল্লাহর পাগড়ি গল্পে আমরা লিবিডো তত্ত্ব বহিঃপ্রকাশ দেখতে পাই, সেখানেও কিন্তু লিবিডো তত্ত্ব রয়েছে। এবং আমরা সৈয়দ ওয়ালিউল্লাহর আরও আমরা যে গল্প রয়েছে সেখানেও আমরা দেখতে পাই, যেগুলো হচ্ছে খুনি গল্পে আমরা দেখতে পাই, পাগড়ি গল্পে দেখতে পাই লিবিডো তত্ত্বের প্রকাশিত হয়েছে, পরাজয় গল্পে লিবিডো তত্ত্বের বহিঃপ্রকাশ রয়েছে, তারপরে আমরা দেখতে পাই দুই তীর গল্পে লিবিডো তত্ত্বেরও প্রকাশ রয়েছে। তো এইভাবে সৈয়দ ওয়ালিউল্লাহ খুব চমৎকারভাবে এই যে সাহিত্যের বিখ্যাত দিকটি রয়েছে, এক বাস্তববাদ, তারপরে হচ্ছে লিবিডো তত্ত্ব বা ফ্রয়েডিজম। তাহলে ফ্রয়েডিজমের সাথেই কিন্তু বাস্তববাদের আবার সম্পর্ক রয়েছে, কারণ জীবন মানে মানুষের জীবনটাই কিন্তু বাস্তবের যে আদান প্রদান হয় বা বাস্তব জগতের মধ্য দিয়েই কিন্তু জীবনের গাড়িটা, জীবন চাকা বহমান থাকে। মানুষ যখন কোনো কর্মকাণ্ড করে বা মানুষের যখন কোনো পরিণতির দিকে যায়, মানুষ একটা কাজ করলে তার পরিণতি শেষ পরিণতির দিকে যায়, সেটি হচ্ছে কি বাস্তব। যেমন মানুষ মরণশীল, মানুষ জন্মগ্রহণ করে, কিন্তু তার একটা সময় কিন্তু আজ হোক কাল হোক তার মৃত্যুবরণ করতেই হবে। এই যে সে যে মারা যাবে, মৃত্যু হবেই, এটি যে চিরসত্য, এটিই হচ্ছে বাস্তবতা। এবং কোনো একটা ভালো কাজ করলে তার যে সেটি ভালোই কিছু হবে, এটি বাস্তবতা। আবার কোনো খারাপ কাজ করলে সেটি যে খারাপ হবে, এটা পরিণতি যে খারাপ হবে, এটাই বাস্তবতা এবং এটাই চিরসত্য, চিরন্তন সত্য পৃথিবীতে। তো এটাই হচ্ছে যে মানুষের একদিক দিয়ে জৈবিক ইচ্ছা, লিবিডো তত্ত্ব বা ফ্রয়েডিজম মানুষের মধ্যেই কাজ করে। আবার মানুষের জীবনে কিন্তু বাস্তবতার বড় প্রভাব রয়েছে। মানুষ কিন্তু বাস্তবতা বুঝেই কিন্তু মানুষ কিন্তু চলাফেরা করে মানব সমাজে বা জীবন সংসার সাজায়, সমাজে চলাফেরা করে, কাজকর্ম করে থাকে, বাস্তবতাকে বুঝে এবং বাস্তবতাকে জেনেই এবং বাস্তবতাকে মেনেই কিন্তু মানুষকে চলতে হয় এবং বাস্তবতার গণ্ডির বাইরে কেউই নয়। হ্যাঁ, তো প্রতিটা সাহিত্যের ভিতরেই কিন্তু সমাজের বাস্তবতা, রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট, অর্থনৈতিক এবং সমাজের চালচিত্রটা তুলে ধরা হয়েছে। প্রতিটা উপন্যাস হোক, ছোট গল্প হোক, কবিতা হোক, এগুলোর মধ্য দিয়ে মেসেজ দেওয়ার চেষ্টা করেছে কবি সাহিত্যিকরা যে তৎকালীন সমাজ এরকম ছিল, মানুষ এরকম অন্ধকারে ছিল, মানুষ এরকম অত্যাচারিত হতো, নির্যাতিত হতো। তো এই বাস্তব দিকগুলোই কিন্তু সাহিত্যে তুলে ধরা হতো, মানে সাহিত্যিকরা বা ছোট গল্পকার বা উপন্যাসিকরা তিনি সুন্দরভাবে তুলে ধরতেন। তো এই ছিল। তারপরে আমরা যদি একটু আখতারুজ্জামান ইলিয়াসের গল্পে চলে যাই, অসুখ বিসুখ গল্পে তারামর বিবির মরদ পোলা, তারপরে হচ্ছে আমরা দেখতে পাই দুধ ভাতে উৎপাত এবং কীটনাশকের কীর্তি। এই গল্পটাতে উল্লেখযোগ্যভাবে বলতে হয় কীটনাশকের কীর্তি, এটি আপাদমস্তকে লিবিডো তত্ত্বের প্রভাব রয়েছে এবং এটিতে সবচেয়ে বেশি লিবিডো তত্ত্ব এবং প্রণয়ের কথা বলা হয়েছে, অবৈধ প্রেমের কথা বলা হয়েছে। এবং এখানে বাস্তববাদেরও ছোঁয়া রয়েছে যে কিভাবে একটি অসীমুন্নেসা কিভাবে মারা যায়, কিভাবে কীটনাশকের মানে বিষ খেয়ে, পোকামাকড়ের বিষ খেয়ে কিভাবে সে নিজের জীবন দিয়ে প্রমাণ করে যায় যে নারীদের প্রতি কিভাবে সহিংসতা হতো বা যে আগ্রাসনী মনোভাব বা লোলুপ দৃষ্টি নারীদের যে ভোগ করা হতো তৎকালীন সময়ে, এটাই কিন্তু অসীমুন্নেসা বলে যাচ্ছে তার মৃত্যুর মধ্য দিয়ে, জীবন দিয়ে বলে গেল। তো আমরা কীটনাশকের কীর্তি গল্প পড়লে আমরা বুঝতে পারবো এখানে বাস্তববাদের কথা বলা হয়েছে। সমাজটা কেমন ছিল তৎকালীন সমাজে, ভণ্ড বা মানুষের লোলুপ দৃষ্টি, নারীদের প্রতি যে একটি লোলুপ দৃষ্টি ছিল, পরের স্ত্রী হওয়া সত্ত্বেও যে তার প্রতি একটা লোলুপ কামনা, বাসনা এবং আকাঙ্ক্ষার দৃষ্টিতে, লোলুপ দৃষ্টিতে যে নিজের জৈবিক চাহিদা মেটানোর জন্য যে তার দিকে লোলুপ দৃষ্টি তাকানো, সেটি কিন্তু
আমরা দেখতে পাই সমাজের অবস্থান ছিল একেবারেই নিম্নমানের, মানুষের মন মানসিকতা নিচু প্রকৃতির ছিল, এবং কীরকম ধরনের অশিক্ষা কুশিক্ষা বা কুসংস্কার থাকলে সমাজ কীরকম হতো, মানুষের জীবনযাপনগুলো কেমন ছিল, প্রতিটা বিষয়ই কিন্তু আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্পেই হোক এবং প্রতিটা এরকম বিভিন্ন ছোট গল্পকার তারা কি করেছেন, তাদের ছোট গল্পে তারা এই বিষয়গুলো তুলে ধরেছেন, এক বাস্তববাদ আর একটা ফ্রয়েডিজম। বাস্তববাদ হচ্ছে বাস্তবতার সাথে লড়াই করা বলতে গেলে একটি রূপ বলতে গেলে, আর এই বাস্তববাদের জনকটা হচ্ছে, আমি যদি বলি বাস্তববাদের জনক বা রিয়ালিজমের জনক হচ্ছে বালজাক। বালজাক তিনি 1799 সালে জন্মগ্রহণ করেন এবং 1829 সালে তিনি মৃত্যুবরণ করেন। বালজাক তো বাস্তববাদের জনক বা রিয়ালিজমের জনক হচ্ছে বালজাক। তিনি এই বাস্তববাদটি কিন্তু তিনি এই তত্ত্বটি বা এই যে দিকটি লিটারেচার বা সাহিত্যের যে দিকটি রয়েছে বাস্তববাদ, মানুষ বা পৃথিবী চলে কিন্তু বাস্তবতার মধ্যেই, বাস্তবতা ছাড়া কিন্তু কখনোই কিন্তু মানুষের জীবন কল্পনাই করা যায় না। কারণ আমি আগেই বললাম যে মানুষ জন্মগ্রহণ করলে মানুষকে মৃত্যুবরণ করতেই হবে, এটা তো সত্য। এখন মৃত্যুকে আর আটকানো তো বা ঠেকানো তো যায় না, তো এটি হচ্ছে বাস্তববাদ, মানে যেটি ধ্রুব সত্য, যেটি হবেই হবে, যেটাকে ভাঙা বা খণ্ডন করা যায় না, সেটি হচ্ছে বাস্তববাদ বলতে গেলে। এই যে বাস্তবতা, সমাজ বাস্তবতা, জীবনের যে বাস্তবতা রয়েছে, জীবনে চলতে গেলে যে নানান ধরনের ঘাত প্রতিঘাত লড়াই করেই কিন্তু মানুষকে টিকে থাকতে হয়, এটি কিন্তু বাস্তবতা। হ্যাঁ, মানুষের জীবনের পথটা কিন্তু মসৃণ নয়, এটি কিন্তু বাস্তবতা। তাই লড়াই করে, যুদ্ধ করে, সংগ্রাম করেই তার টিকে থাকতে হয় এবং তার অর্জিত লক্ষ্যে কিন্তু পৌঁছতে হয়, এটি হচ্ছে বাস্তবতা। তো সমাজে প্রতিটা সাহিত্যেই কিন্তু বাস্তববাদের প্রভাব রয়েছে, ফ্রয়েডিজমের প্রভাব রয়েছে, এই দুইটি দিক কিন্তু বেশি প্রভাব রয়েছে বলতে গেলে। তো আমরা একটু বলতে গেলে আরেকটু দেখতে চাই, অসুখ বিসুখ গল্পেও কিন্তু ফ্রয়েডিজমের কথা বলা হয়েছে, কীটনাশকের কীর্তিতেও কিন্তু ফ্রয়েডিজমের বা লিবিডো তত্ত্বের প্রভাব রয়েছে। বাস্তববাদের প্রভাবগুলো কি কি রয়েছে, এইগুলো তো বাস্তববাদের ছিলই ছোট গল্পে, যেমন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে কবি উপন্যাস রয়েছে, এটি বাস্তবতা, সমাজ বাস্তবতামূলক একটি বা সামাজিক উপন্যাস আমরা বলতে পারি। এখানে কিন্তু সমাজ বাস্তবতার কথা বলা হয়েছে, যে নিতাই কিভাবে বেড়ে ওঠে, তার কেমন বংশ, সে তার খারাপ বংশ থেকে সে ভালো মানে দূরে থেকে নিজেকে ভালো হতে চায়, নিজে কবি হতে চায়, সাহিত্যিক মনা শৈল্পিক মনা মানুষ হতে চায়, একজন প্রেমিক পুরুষ হতে চায়। তাহলে সমাজের অবস্থান ছিল অনেক খারাপ এবং অনেক মানে বলতে গেলে শোচনীয় অবস্থান তৎকালীন সময়ে। এই বিষয়টি কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি বুঝিয়েছেন তার কবি উপন্যাসে। পল্লী সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিখ্যাত একটি উপন্যাস, এটিও কিন্তু একটি সমাজ বাস্তবতা। এখানে বাস্তববাদের বা রিয়ালিজমের প্রভাবটি রয়েছে। এখানেও কিন্তু সমাজের কুসংস্কার, কুশিক্ষা, অশিক্ষা, গোঁড়ামি, মানুষের মধ্যে দ্বন্দ্ব, জাতভেদ, বর্ণ বৈষম্য, জাতভেদ, ভেদাভেদ, মানুষে যে ভেদাভেদ, হ্যাঁ, এই বিষয়গুলোই কিন্তু সমাজটা কেমন ছিল তা কিন্তু বুঝিয়েছে পল্লী সমাজ উপন্যাসে। এখানেও কিন্তু আমরা বাস্তববাদের প্রমাণ দেখতে পাই। আমরা যদি আরেকটু চলে যাই, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি যে উপন্যাস রয়েছে, এই চোখের বালি উপন্যাসও কিন্তু একটি বাস্তবতার ছোঁয়া রয়েছে। এখানেও কিন্তু একটা বাস্তববাদের প্রভাব রয়েছে, রিয়ালিজমের প্রভাব রয়েছে। এখানে কি সমাজে কেমন ছিল যে অবৈধ প্রেম বা চতুর্ভুজ একটি প্রেমের বলতে গেলে কাহিনী, এটা এক বিনোদিনীকে কেন্দ্র করে বলতে গেলে সবার প্রেম লীলা সাজিয়েছে, যে এই বিনোদিনীকে মহেন্দ্র পছন্দ করে, বিহারীও পছন্দ করে একটি সময়। এই যে বলতে গেলে যে সাংসারিক বা মনস্তাত্ত্বিক মানুষের যে সমস্যাগুলি, মানুষের মন মানসিকতার যে সমস্যা, জটিল সমস্যা, জৈবিক আকাঙ্ক্ষা, প্রণয় ইত্যাদি, এদের ফ্রয়েডিজমের প্রভাব রয়েছে এই উপন্যাসে চোখের বালিতে। দ্বিতীয়ত হচ্ছে রিয়ালিজম বা বাস্তববাদেরও প্রমাণ রয়েছে। তাহলে দুটি দিকই আমরা দেখতে পাই এই উপন্যাসটি পড়লে, যে এক বিনোদিনীকে কেন্দ্র করে কিভাবে উপন্যাসটি সাজানো গুছানো হয়েছে, এবং এই বিনোদিনীকে নিয়েই সবার হচ্ছে টানাটানি দুই নায়কের, মহেন্দ্র একদিকে বিহারী। তো এইখানে লিবিডো তত্ত্ব বা জৈবিক যে বিষয়গুলো সেগুলো তো বোঝানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বেশি বুঝিয়েছেন সমাজ বাস্তবতা, সমাজের সত্যিকারের অর্থে রূপটা কেমন ছিল তৎকালীন সময়ে, যে মানুষ পারিবারিক বা সাংসারিক হয়ে গেলেও তাদের ভিতরে পরকীয়া বা অবৈধ প্রেম যে ছিল, বা সঠিক প্রেম বা সঠিকভাবে তারা যে মানে জীবন চলাচল যে করতে পারতো না, তার মধ্যে যে বাধা হতো, সেই বাধাটাই হচ্ছে জৈবিক ইচ্ছা, কামনা বাসনার বশবর্তী হয়ে অন্যের প্রতি ধাবমান হওয়া।
তো এই বিষয়টি কিন্তু চোখের বালিতে বোঝানো হয়েছে। তারপরে আমরা দেখতে পাই যে পদ্মা নদীর মাঝি এখানেও বাস্তবতা, সমাজ বাস্তবতা বুঝিয়েছে, মানুষের জীবনযাপন, একটা মানুষের জীবন কত কষ্টের হতে পারে, জেলে জীবন, জেলে সম্প্রদায়ের দুঃখ কষ্ট, জীবন আচরণ, জেলে সম্প্রদায়ের পুরো সমগ্র জীবন সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে। জেলে সম্প্রদায়ের মানুষের জীবন বা তাদের যাত্রা, খাদ্যাভ্যাস, তাদের ভাগ্যটা কেমন ছিল, তাদের পরিবেশ কেমন ছিল, তারা কিভাবে বেড়ে উঠেছে, তাদের জীবনের যে চড়াই উতরাই, নানা রকমের সংগ্রাম, বৈষম্য, এগুলোর কথা বলা হয়েছে পদ্মা নদীর মাঝি উপন্যাসে। মানিক বন্দ্যোপাধ্যায় তিনি এমনিতেও আমরা দেখতে পাই যে তিনি একজন বাস্তববাদী এবং স্পষ্টবাদী, এবং তিনি ফ্রয়েডিজমে বিশ্বাসী মার্ক্সবাদী একজন ঔপন্যাসিক এবং লেখক ছিলেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝিতেও আমরা ফ্রয়েডিজম, আরেক দিক দিয়ে কি বাস্তববাদ বা রিয়ালিজমের বৈশিষ্ট্য বা প্রভাব দেখতে পাই। এইভাবে আমরা যদি দেখতে পাই যে সাহিত্যের প্রতিটি শাখা প্রশাখা বিভাগে আমরা কিন্তু এই ফ্রয়েডিজম আর এক দিক দিয়ে বাস্তববাদের চিত্র কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখতে পাই। এই দুটি দিক, এই দুটি ইজম সাহিত্যের পুরো সাহিত্যকে নিয়ন্ত্রণ করছে, পুরো সাহিত্যকে লিড দিচ্ছে, পরিচালনা করছে। এই দুটি ছাড়া যেন সাহিত্য অসম্পূর্ণ। এবং আপনি প্রতিটা সাহিত্য ঘেঁটে দেখবেন, প্রতিটা সাহিত্য বিশ্লেষণ করে দেখবেন, সাহিত্য রচনা, সেটা ছোট গল্প হোক, উপন্যাস হোক, প্রবন্ধ হোক, সেটি ভ্রমণ কাহিনী হোক, বা সেটি কবিতা হোক, বা ছোট গল্প, উপন্যাস তো আছেই। তো এই বিষয়গুলোকে একটু দেখবেন যে এই সবগুলোতেই কোনো না কোনো সাহিত্যে, কোনো না কোনো সাহিত্য রচনাতে এই দুইটির প্রভাব কিন্তু রয়েছে। ফ্রয়েডিজম বা লিবিডো তত্ত্ব, জৈবিক আকাঙ্ক্ষা, কামনা বাসনা, দ্বিতীয়ত হচ্ছে বাস্তববাদ বা রিয়ালিজম। এই দুইটির মধ্যেই কিন্তু জীবন ঘুরপাক খাচ্ছে। মানুষের জীবন কিন্তু এই দুটির মধ্যেই কিন্তু অনেক বেশি সীমাবদ্ধ। হ্যাঁ, মানুষের জীবনটা কিন্তু একদিক দিয়ে রয়েছে মানুষের কি জৈবিক ইচ্ছা বা ফ্রয়েডিজমের প্রভাব রয়েছে মানুষের জীবনে সামগ্রিক, আরেক দিক রয়েছে বাস্তববাদের প্রভাব রয়েছে মানুষের জীবনে। তাহলে এই দুইটা ইজম কিন্তু সাহিত্যকে পরিচালনা করছে। প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এই দুটি দিক রয়েছে। তা আমরা সংক্ষিপ্তভাবে আজকে জানতে পারলাম। আসলে একটু অগোছালোভাবেই বলার চেষ্টা করেছি উপস্থাপন করার, মৌলিক বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার। বাস্তববাদ এবং ফ্রয়েডিজম সাহিত্যে কিভাবে পরিচালনা করে এবং এটির গুরুত্বও রয়েছে, এবং এটি ছাড়া কখনো সাহিত্য রচনা হয় না, যেহেতু এটাকে একদম জীবনের সত্য, ধ্রুবতর, চিরন্তন সত্য, এটাকে কেউ ভাঙতে পারবে না বা এটাকে বাদ দিতে পারবে না। মানুষের জীবনে লিবিডো তত্ত্ব রয়েছে, মানুষের জীবনে, মানুষের চরিত্রে, মানুষের আচরণে, যেটা প্রকৃতিগতভাবেই এসেছে। এবং বাস্তববাদ, মানুষের জীবনটাও চলে বাস্তবতার মধ্যেই, বাস্তবতা বুঝে জেনেই কিন্তু মানুষের জীবন চলতে হয়, মানুষকে চলতে হয়, এগিয়ে যেতে হয়। তো এই দুইটা ইজম কিন্তু সাহিত্যে প্রভাব বিস্তার করে এবং কোথায় কোথায় রয়েছে আমি সেই গল্প, উপন্যাসগুলো নাম ধরে ধরে বলেও দিয়েছি। তো এরকম অসংখ্য উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, কবিতায় বিভিন্ন ছোট গল্পকার, সাহিত্যিকের রচনায় কিন্তু আমরা পাবো। বিভিন্ন ছোট গল্প, উপন্যাসেও কিন্তু আমরা দুইটি দিক আমরা খুব সুন্দরভাবে দেখতে পাবো। তো আজকে এই ছিল মোটামুটি বাস্তববাদ এবং ফ্রয়েডিজম সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা, মৌলিক বিষয়। আমরা এটা সম্পর্কে আশা করি ধারণা পেয়েছি। এটা সম্পর্কে আমাদের যখন আমরা পড়াশোনা করতে যাব, মানে বিস্তারিতভাবে বিশ্লেষণ করে যখন আরও পড়তে যাব, তখন আমাদের সহজ হবে। আমরা মূল বিষয়টা জানতে পারলে আমাদের পড়তে অনেক সহজ হবে এবং আমাদের মাথায় থাকবে এই বিষয়টি। আমি আবারও বলি, ফ্রয়েডিজমের জনক হচ্ছে মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড, 1865 সালে জন্মগ্রহণ করে, এবং বাস্তববাদ বা রিয়ালিজমের জনক হচ্ছে বালজাক, 1799 থেকে 1829 তিনি জন্মগ্রহণ করেন। বালজাক একজন বিখ্যাত প্রসিদ্ধ বিশ্লেষক, বিজ্ঞানী, দার্শনিক ছিলেন। ধন্যবাদ সকলকে।